কাউন্টিংয়ে হারিয়ে দেওয়া হয়েছে, চোখের সামনে দেখেছি। কাউন্টিং থেকে ধাক্কা মেরে আমাকে বার করে দেওয়া হয়েছে। আমি তখন জিতছিলাম বেলা 12টা অবধি। সকালবেলা শুরু হয়, 12টা অবধি যদি কেউ জেতে তবে তার জয় নিশ্চিত। মানে প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে বলেছি যে দেখুন, আমি না কৌশলী রাজনীতিবিদ নই, আমি প্রথম কথা অভিনেত্রী আর দুটি কন্যার মা। আমি চাই একটা পরিবর্তন হোক এবং আমি মিস্ত্রির মতো এসে এসে আপনাদের কাজ করে দিয়ে যাব। এইটা যে বলেছি, আমাকে সত্যি মিস্ত্রির মতো রোজ বেরোতে হচ্ছে সকাল থেকে। যদি কোনোভাবে আমাদের মাতৃশক্তি যদি অপমানিত হয়, সাথে সাথে আপনারা স্টেপ নেবেন। কোনো কিছু হলে সাথে সাথে স্টেপ নেবেন, এখানে ওখানে ঘোরাবেন না। আচ্ছা, টালিগঞ্জের জন্য কি কি পরিকল্পনা রয়েছে, কি কি ভাবছো, কি কি করবে? আমি একটা স্মার্ট টালিগঞ্জ করতে চাই, স্মার্ট টালিগঞ্জ। আমাকে একজন মোদেরই লোক বললো 5 বছরে কি পারবেন? আমি বললাম 5 বছর তো মস্ত সময়। মেসি কাণ্ডের কি খানিকটা প্রতিক্রিয়া হলেও পড়েছে এবারের এই খানিকটা না, মেসি কাণ্ডে কি হলো, ওর কফিনের শেষ পেরেকটা পোতা হয়ে গেল। ডিরেক্টররা চাকর বাকর হয়ে গেছে, ক্যামেরারা চাকর বাকর হয়ে গেছে। আর যখন তখন তুমি আউট। কাটমানির একটা বাজার বসেছিল, আর অ্যাক্টরদের তাদের বলা হতো, মানে কি বলবো, যদি একটু ঠিকঠাক গাড়ি নিয়ে এলো কেউ, তাকে 15 লাখ টাকা পর্যন্ত চাওয়া হয়েছে। আবার লজ্জার কথা, কেউ হয়তো বললো যে আমি টাকা দিতে পারবো না। টাকা দিতে পারবে না, তাহলে মেয়ে দাও। আমি যদি কাজ না পাই, যোগ্যতা থাকলে নিশ্চয়ই কাজ করবেন ভাই। কেউ কারোর কাজ, যে দলের যে মতাবলম্বী হন না কেন, কাজ করতে আমরা বাধা দেব না। আই এম নট গড ফিয়ারিং, আই এম গড লাভিং। তাকে আমি শ্রদ্ধা করি, রেসপেক্ট করি এবং জানি তিনি সবসময় আমাদের সঙ্গে রয়েছেন। দু সাল থেকে টালিগঞ্জে টানা 4বারের জয় এবং সেই প্রার্থীকে এবারে 2026-এ হারিয়ে টালিগঞ্জ কেন্দ্রে জয়ী হয়েছেন পাপিয়া অধিকারী। ইতিপূর্বেই আমাদের পডকাস্টে, আমাদের আড্ডায় পাপিয়াদিকে আমরা পেয়েছিলাম। তখন তার রাজনৈতিক জীবন, তার ব্যক্তিগত জীবন, তার চলচ্চিত্র জীবন, যেটা দীর্ঘ সময়, সেই বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছিলাম, গল্প করেছিলাম। কিন্তু আজকে তিনি পুরোপুরি অন্য ভূমিকায়, অন্য এক দায়িত্বে অনেকগুলো দায়িত্ব সামলাচ্ছেন। তার সঙ্গে সঙ্গে টালিগঞ্জে জয়ী হওয়ার পর সেখানকার মানুষদের সেবা করার জন্য বহু প্রতিশ্রুতি ইতিমধ্যেই তিনি মিডিয়ার সামনে নিয়েছেন। কথা বলবো তার সঙ্গে সমস্ত বিষয় নিয়ে আজকের এই আড্ডায়, এবং আপনারাও কিন্তু আমাদের সঙ্গে রয়েছেন। তাই আমাদের এই আড্ডায় পাপিয়াদিকে আজকে আমি তো প্রশ্ন করবোই বিভিন্ন, আপনাদেরও যদি কিছু প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই করবেন। দিদি, প্রথমেই তোমাকে শুভেচ্ছা, কারণ তোমার এই মানে দুর্দান্ত জয়ের পরে প্রথমবার তোমার সঙ্গে আমার মুখোমুখি দেখা। তো অনেক শুভেচ্ছা তোমার জন্য, তোমার দলের জন্য, রাজ্যের সমস্ত বাসিন্দাদের জন্য, কারণ এই পরিবর্তনটা এই রাজ্যের জন্য খুবই দরকার ছিল। কেমন লাগছে এখন এই জয়ের পরবর্তী সময়টা, কেমন লাগছে? সবাইকে ডেবি আনলিস্টের সমস্ত স্পেকটেটার্সদের জন্য জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। যারা টালিগঞ্জ কনস্টিটিউয়েন্সিতে আছেন তারা আমাকে ভরে ভরে ভোট দিয়ে জিতিয়েছেন, তার জন্য অনেক কৃতজ্ঞতা। অ্যান্ড ভালো তো লাগবেই। একটা দারুণ প্রত্যাশা ছিল যে একটা চেঞ্জ হোক, একটা পরিবর্তনের একটা হাওয়াও ছিল। সেটা কিন্তু 21-এও ছিল। 21-এ জোর করে কাউন্টিংয়ে হারিয়ে দেওয়া হয়েছে, চোখের সামনে দেখেছি। কাউন্টিং থেকে ধাক্কা মেরে আমাকে বার করে দেওয়া হয়েছে। আমি তখন জিতছিলাম বেলা 12টা অবধি। সকালবেলা শুরু হয়, 12টা অবধি যদি কেউ জেতে তবে তার জয় নিশ্চিত। তো যাই হোক, এরকম বহু জায়গায়। তারপরে আমি রিকাউন্টিংও চেয়েছিলাম, সেখানে এমন তাদের মারধর করে এমন সব কাণ্ড হলো, সে আর বলার নয়। যাই হোক, সেই গল্প better late than খানিকটা never. শুনেছি হ্যাঁ, আমরা, যখন তুমি গতবার পডকাস্টে হ্যাঁ, এসেছিলে হ্যাঁ। তখন আড্ডায় বেটার লেট বলেছি। দ্যান নেভার। আমরা সরকার গঠন করেছি এবং এমন মানুষ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হয়েছেন যে তার কাছে আজকে আমাদের একটা মিটিং ছিল
ফর দ্য ফার্স্ট টাইম। যা যা বলা ছিলেন, আমাদের আমাদের যা যা অঙ্গীকার করা ছিল, তা আজকে আমাদের অন্নপূর্ণা ভাণ্ডার খোলা হয়ে গেল। তারপরে অতি সত্বর আয়ুষ্মান ভারত। আয়ুষ্মান ভারত মানে সকলের জন্য, সকলের জন্য যারা আয়ুষ্মান ভারতের আম, আয়ুষ্মান ভারতের যারা আসবেন, যারা কার্ড পাবেন, তাদের জন্য 5 লাখ টাকা। এবং শুধু এখানে নয়, ভারতবর্ষে যেখানেই যান 5 লাখ টাকার স্বাস্থ্যের আপনারা সুযোগ পাবেন। স্বাস্থ্য ফেরার মানে যদি একটা কিছু হয়ে যায়, যেখানে হোক, হয়তো কেউ হরিদ্বারে গেছেন, কেউ বেনারসে গেছেন, কেউ পাহাড়ে গেছেন, অসুস্থ হয়ে পড়লেন, ওই একটা কার্ডেই ইজ এনাফ। সাফিসিয়েন্ট। তো এরকম বার্ধক্য ভাতা, বিধবা ভাতা। আর আগে সরকার তো মানে পুরুষরা লক্ষ্মী ভাণ্ডার পেতেন। অবাক কাণ্ড। কোথা দিয়ে কিভাবে চুরি করা যায়, সেই একটা। আমরা এসেছি নো চুরি, নো কাটমানি, নো মিথ্যা কথা বলা, একদম ট্রান্সপারেন্ট, সহজ সরল স্বচ্ছ। আহ, আমরা একটা সরকার গঠন করেছি। এবং যারা আমরা বিধায়করা রয়েছেন, একটা খুব ভালো লাগছে, হুম। অনেকেই খুব উচ্চশিক্ষিত। তাই আমরা ছোটবেলায় বলতাম না, এই তুই কথা বলিস না, পেটে প্রিন্ট নেই। কিন্তু আমার মা বুঝিয়েছিলেন যে অনেকে ডিগ্রি না থাকলেও অনেকের নিজস্ব একটা বেড়ে ওঠা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এই যেমন আমরা যখন কথা বলি, সেই কথাটা আমি বলছি না, আমি যে অ্যাসোসিয়েশনে থাকি তারা বলছে, আমার আগের প্রজন্ম প্রজন্ম বলছে, আমার আগের যিনি আমার মা বাবা তিনি বলছেন, তার আগের অ্যানসেস্টার্স, মানে আমরা ওই এই আমি যখন যা কথা বলছি, যাতে কেউ না বলে যে ওই মা বাবা তো, সেটা যেন না বলে। যেন প্রত্যেকেই আমরা যখন কথা বলবো বা আমরা যে ব্যবহার করব, সেটা যেন বলে যে না, ঠিক জায়গায় বিলং করেছেন। ইটস ভেরি ইম্পর্টেন্ট। একদম। এই যে কথা বলার প্রসঙ্গে সেই প্রসঙ্গে আসবো। তোমার কাছে একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে। তবে যেটা ১ম জানতে চাইবো যে এই যে ধরো টানা ২০০৬ থেকে যিনি টানা ৪ বার সেখানে জয়ী হয়ে এসছেন টালিগঞ্জে, তাকে হারানো, কোথাও কি সেই সময়টা একটু ভয় ছিল না? তুমি একদম নিশ্চিত ছিলে যে তুমি জিতবেই? আমাকে যখন এই সিটটি অফার করা হয়েছিল, আমি টালিগঞ্জের বাসিন্দা। হুম। এবং যে আমার বিরোধী ছিলেন তিনি টালিগঞ্জের বাসিন্দা নন। তো প্রথম জয়টা তো ওইখানেই আমার, যে ঘরের মেয়ে, ঘরের মেয়ে আমি ফাইট করব। ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আমি টালিগঞ্জের বাসিন্দা, উনি কিন্তু নন। হুম। জয়টা অন্তত 10% হলেও 10% আমি গেইন করলাম। ফার্স্ট। হ্যাঁ, যেমন মাধ্যমিকে ছিল না 10% স্কুলের, আর 90%। একদম। যেটা ভাইভা থাকতো। মানে যাই হোক, সো ওই 90, বাকি 90%-এর মধ্যে আমি না স্ট্র্যাটেজাইজ করার চেষ্টা করছিলাম। হুম। কারণ উনি বলেছিলেন যে 111, 112, 113, 114 কেউ আমাকে হারাতে পারবে না। হুম। তখন আই স্টার্টেড স্ট্র্যাটেজাইজিং যে কি আছে ওখানে, তারা কারা, যারা ভোরে ভোরে ওনাকে ভোট দেন। সারা রাত্রি ধরে না আমি স্ট্র্যাটেজাইজ করতাম। হুম। আমি সারা দিন ঘরে ঘরে যেতাম, ডোর টু ডোর, মানে প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে বলেছি যে দেখুন, আমি না কৌশলী রাজনীতিবিদ নই, আমি প্রথম কথা অভিনেত্রী আর 2টি কন্যার মা। আমি চাই একটা পরিবর্তন হোক, এবং আমি মিস্ত্রির মতো এসে এসে আপনাদের কাজ করে দিয়ে যাব। এইটা যে বলেছি, আমাকে সত্যি মিস্ত্রির মতো রোজ বেরোতে হচ্ছে সকাল থেকে। তো এইটা আমি বলে ফেলেছি। হ্যাপি এই আই এম ভেরি কাজটা হ্যাপি, করতে পেরে। ভেরি হ্যাপি টু সার্ভ উইথ আ পাওয়ার। আমি অনেক সার্ভ করেছি, আমি সারা জীবন সার্ভ করেছি নানা রকম ভাবে, বাট উইথ আ পাওয়ার ইট 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 হ্যাজ আ ডিফারেন্ট ডিফারেন্ট কি বলবো, আঁচ, ওয়ার্থ, একটা আঁচ আছে। মানে আমি মানুষের সাথে ডাইরেক্টলি যোগাযোগ করছি, যার যা কিছু হচ্ছে। কেউ বলেছে এখানে পার্কিং এর প্রবলেম,
কেউ বলেছে আমার জমি দখল হয়ে গেছে, কেউ বলছে আমার মানে আমি একটা কথা যে বাড়িতে পারিবারিক গোলমালে আমাকে শুধু ডাকবেন না, বাকি যে কোনো ব্যাপারে ডাকবেন। কেউ বলছে আমার এখানে রাস্তা নেই। আমাকে এখনো পর্যন্ত আমার ডিএম সাহায্য করছেন, আমার বৌররা তারা সাহায্য করছেন। যখন যা বলছে এই যে প্রচণ্ড এই একটা ঝড় এলো, হুম। সমস্ত আমরা তো গল্ফ গার্ডেন্সে থাকি, সমস্ত গাছ নিচে, ভেঙে পড়েছে। হ্যাঁ রাস্তার গাছ নিচে, দুদিনের মধ্যে সব সরে গেল। তারপরে একজনরা সেই হাউজিংয়ে প্রায় 150 জন ফ্যামিলি থাকে, প্রায় 150 জন ফ্যামিলি, মানে কত লোক। সেখানে লোডশেডিং হয়ে গেছে, আমাকে ফোন করেছে। এবার মন্ডল ওয়ান শক্তিকেন্দ্র প্রমুখদের ফোন কারো কাছে নেই, আমার ফোন সবার কাছে, সকাল থেকে শুধু ব্যস্ত থাকি। তো তিনি বললেন যে আমার লাইট চলে গেছে, এরকম কি হবে বলুন তো। তা আমি আসল লোককে ফোন করলাম, তিনি বললেন এক্ষুনি করে দিচ্ছি ম্যাডাম। তা তাদের 2 ঘন্টার মধ্যে লাইট এসে গেছে। তারা ফোন করে করে বিভিন্ন জনকে বলেছে আমাদের এই গত মানে প্রায় 25 বছরের মধ্যে এই প্রথম হলো যে আমাদের কোনো প্রবলেম হলো আর আমাদের বিধায়কের তক্ষুনি ঠিক করে দিয়েছে। এই প্রশ্নটাই আমার রয়েছে যে এতদিন আমরা দেখে এসেছি যে সমস্যা তো হয়, সমস্যা হয়েছে, সমস্যা হয়, কিন্তু সমস্যা হলে তার সমাধানের জায়গাটা অনেক লিঙ্গার করে, মানে এত লম্বা, তখন আর যে সমস্যাটা শুরু হয়েছিল তার আরো 3 গুণ 4 গুণ বেড়ে যাচ্ছে। আসলে সবাই তো সরকারি কর্মী, যারা কাজগুলো করবেন। তো আমাদের সরকার আজকে আমাদের অনারেবল চিফ মিনিস্টার, তার সাথে আমাদের মিটিং ছিল। তিনি একটা কথা, সব পুলিশদের ডাকলেন, 80 জন পুলিশ দাঁড়িয়ে গেলেন, বললেন যে আপনারা, প্রথম কথা আপনারা যদি কোনো এফআইআর না নেন, যদি কোনোভাবে আমাদের মাতৃশক্তি যদি অপমানিত হয়, সাথে সাথে আপনারা স্টেপ নেবেন। কোনো কিছু হলে সাথে সাথে স্টেপ নেবেন, এখানে ওখানে ঘোরাবেন না, তাহলে আমি আপনাদের সাসপেন্ড করব। মানে এখন পুলিশ মন্ত্রী। তাহলে সুতরাং এই যে কথাগুলো বলা, মানে উনি কিন্তু হেঁকে বলছেন না, হেঁকে নয় আমি বিরাট রাজা আমি বলছি না, উনি একদম পরিষ্কার করে ওনার জায়গা থেকে বলছেন, বিকজ হি হ্যাজ টু রান দ্য অ্যাডমিনিস্ট্রেশন, ওনাকে বলতেই হবে। তো উনি এত সুন্দর করে সবাইকে বুঝিয়ে দিলেন যে আপনারা নিজের কাজ ভালো করে করুন। আমাদেরও বলেছেন যে আপনারা এই লোককে অ্যাড্রেস করবেন। তা আমরা সেই রকম লোককে অ্যাড্রেস করছি, সাথে সাথে কাজ হয়ে যাচ্ছে। নতুন সরকার এখনো 1 মাস হয়নি, একদমই না। এতগুলো কাজ এবং হুড়মুড়িয়ে কাজ ঠিকঠাক মতো হচ্ছে। আচ্ছা, টালিগঞ্জের জন্য কি কি পরিকল্পনা রয়েছে, কি কি ভাবছো, কি কি করবে? আমি একটা স্মার্ট টালিগঞ্জ করতে চাই, স্মার্ট টালিগঞ্জ। মানে কি কি এত থাকবে চতুর্দিকে সেখানে? বস্তি আছে, হুম। সেই বস্তির ভিতর নানা রকম ওয়াটার বডি আছে, কি নোংরা, এবং নিচে একটা জল কোনো ক্রমে আসে, সেইটাই সকলে বাসন ধুচ্ছে, একটা লম্বা লাইন পড়ে যাচ্ছে, ন্যাচারালি সেখানে গালাগাল হচ্ছে, হবেই। আমার ওখানে যাওয়ার তাড়া। আমি একজনকে বললাম দাঁড়াও দাঁড়াও, ওকে গালাগাল করছো কেন? কি করে, আমি বিউটি পার্লারে কাজ করি, আমার যদি ঠিক মতো না যাই তাহলে তো তারা আমাকে গালাগাল করবে, সেই জন্য আমি ওকে গালাগাল করছি। ঠিক, মানে লজিক্যালি হুম। সে তো ঠিক। তো এইসব নানা রকম, আমি বললাম পুকুরটাকে এত নষ্ট করে রেখেছো কেন, পুকুরগুলো একদম ইয়ে, কাকে বলবো, যাকে বলি সে করে দেয় না। ওই জন্য পুকুরটা আবর্জনা হয়ে গেল, সবাই আবর্জনা ফেলছে, আমি আবর্জনা ফেলছি। তো এই যে সবাই করছে বলে আমি করছি, এইটা বাদ দিতে হবে। এটা বাদ দিয়ে সবাই করলেও আমি তাদের বোঝাবো, আমি বললাম তোমরা বোঝাবে যে এই একটা ভ্যাট রয়েছে, ভ্যাটের মধ্যে আবর্জনা ফেলো, পুকুরটার মধ্যে করো না, পুকুরটা কি সুন্দর থাকলে কি ভালো একটা জলের জায়গা। তো এটা স্মার্ট বস্তি বসতি হুম। যদি সুন্দর করে ঠিকঠাক করে করা যায়, 4-5টা বস্তি, আই এম সারাউন্ডেড বাই টালিগঞ্জ, এইদিকে 4-5টা বস্তি, আমি 94 ওয়ার্ডের কথা বলছি, অন্যান্য ওয়ার্ডেও বসতি আছে। তো সেই বসতিগুলোকে স্মার্ট করতে হবে, দ্যাট ইজ মাই, মানে আমি বলছি না এটা প্রাইমারি, মানে এগুলো আমার ফোকাস। আচ্ছা। তারপরে আমাদের এখানে আদিগঙ্গার সংস্কার হয়নি, হুম। আদিগঙ্গাকে টালিনালা বলা হয়,
মানে নালা হয়ে গেছে, সেখানে প্রবহমানতাটা বন্ধ করে দিয়ে বিল্ডিং উঠে গেছে। মানে মা গঙ্গা যাচ্ছিলেন, বিল্ডিং উঠিয়ে দিয়েছে। মানে আমি শুধু স্পর্ধা এবং অহংকার এবং দম্ভ কোন জায়গায় যেতে পারি, আমি এক মা গঙ্গা আমাকে বুঝিয়ে দিলেন। আর মা গঙ্গার প্রবহমানতা তো আমরা বন্ধ করতে পারি না। শি ইজ ইটার্নাল, এবং তাকে অলওয়েজ প্রবাহিত হতে হবে। আমাকে একজন ওদেরই লোক বললো, 5 বছরে কি পারবেন? আমি বললাম, 5 বছর তো মস্ত সময়, 5 বছরে পারবো না? আরো অনেক লোক, আমার তো 3 লক্ষ মানুষকে অ্যাড্রেস করতে হবে, তার জন্য কিন্তু ঘুম হয় না, কারণ প্রত্যেকের অনেক প্রবলেম থাকে। কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন কাজ করতে হবে, তাই আমরা কাজ করছি। ভেতর থেকেও একটা ইচ্ছা আছে। অনেকে ফার্স্ট টাইম এমএলএস, তারা তো উঠে পড়ে কাজ করছে ন্যাচারালি। প্রথম যারা জ্ঞান দেখেনি, নতুন স্কুলে ভর্তি হলো, তারা তো অনেক কাজ করবে, অনেকটা পড়াশোনা করবে, যাতে টিচার্সরা ভালো বলে, মা বাবা ভালো বলে। সো উই আর লাইক, ওরা ভালো বলবে তার জন্য নয়, এতগুলো মানুষ, এতগুলো তাদের কমপ্লেন, তো ওই কমপ্লেনগুলো আমি শুনছি। আরেকটা আছে, আমাদের রাস্তাঘাট কিছু নেই টালিগঞ্জে। ভেতরে, যেসব উনি বলেছেন আমি জিতবই, হুম হুম রাস্তা বলে কিছু নেই। রাস্তার ভূগোলটা ইতিহাস হয়ে গেছে। সেখানে নাকি টেন্ডার ডাকা হয়, হুম টেন্ডার ডাকলে তো পয়সা আসবে। এবার সেই পয়সাগুলো কার পকেটে গেল? নো আইডিয়া। কাগজপত্র এখনো কিছু পাওয়া যায়নি। সেই যে টেন্ডার ডাকা হয়েছিল, সে কাগজপত্র কিছু নেই। রাস্তাঘাট খোঁড়া, মানে কোনোদিন যে এটা একটা রাস্তা ছিল সেটা বুঝতে পারবে না, খোঁড়া। সেখানে যাতায়াতের কোনো জায়গা নেই। মাঝে মাঝেই ওই ওই ইটের টুকরোগুলো ফেলে, সে ইটের টুকরোগুলো ব্যালেন্স করতে করতে কেউ যেতে পারে? পাশে একটা ছোট্ট এরকম করে ব্যালেন্স করতে করতে যায়। নারী পুরুষ বাচ্চা সবাই অ্যাক্সিডেন্ট হয়ে গেল, অনেকের অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেকে শুয়ে আছে। সেখানে ফিজিওথেরাপিও নিতে যায়, আবার অনেক দূর দূর। আচ্ছা, এত যখন তুমি ওই জায়গাগুলোতে ঘুরছো, এত আর সব পানীয় কিছু জল দেখতে নেই, পাচ্ছো। আচ্ছা। পানীয় জল নেই। সেখানে উনি কি করে বলেছিলেন যে এই ওয়ার্ডগুলোয় আমায় কেউ হারাতে পারবে না? তার মানে সেখানে একটা র্যাকেট ছিল, একটা অদ্ভুত আনহোলি নেক্সাস ছিল, যারা ভোটগুলো নিয়ে আসতো। গরিব মানুষ, তাদেরকে ভয় দেখিয়ে হোক, যেভাবে হোক। একদম। আচ্ছা, আরেকটা বিষয়, অনেকে যেটা বলছেন যে টালিগঞ্জের ক্ষেত্রে, বিশেষ করে টালিগঞ্জের যারা ফুটবল প্রেমী রয়েছেন, তারা এই মেসি কাণ্ডের প্রতিশোধ নিতেই এরকম একটা ডিসিশন তারা নিয়েছেন, এবং যেটার প্রতিফলন ভোট বাক্সে পড়েছে, এবং সেখানে তোমার এই বিপুল সংখ্যক ভোটে জয়। তোমারও কি তাই মনে হয়? মেসি কাণ্ডের কি খানিকটা প্রতিক্রিয়া হলেও পড়েছে এবারের এই ভোট ব্যাংক? খানিকটা না, মেসি কাণ্ডে কি হলো, ওর কফিনের শেষ পেরেকটা পোতা হয়ে গেল। আর ওনার এই এত শোষণ বঞ্চনা, অধিকার কেড়ে নেওয়া, সুস্থভাবে বেঁচে থাকার, এই সব কিছুর তো কফিন রেডি হয়েছিল, হুম কিন্তু কফিনের শেষ পেরেকটা মেসি কাণ্ড। এবং তারপরেও ভুল বানানে যে চিঠি লেখা, হুম সেগুলো মানে সাধারণ মানুষের কাছে সেটা অভিপ্রেত ছিল না। তারপরে এই সাম্প্রতিক সময় তোমাকে বলতে শোনা গেছিল যে সে সময় যারা টিকিট কেটে মেসিকে দেখতে গেছেন, অনেকেই দেখতে পাননি। বহু অভিযোগ আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি, বিভিন্ন মিডিয়াতে দেখেছি, এবং সেই অভিযোগ এখনো রয়েছে মানুষের। সাম্প্রতিক সময় তোমাকে বলতে শোনা গেছিল যে তুমি মেসিকে আবারও আনার ব্যবস্থা করবে এবং তাকে 1 মাস রাখবে। 1 মাস রাখলে তো আমাদের রাজ্য ফেল হয়ে যাবে। সেটাই প্রশ্ন আমার। না না, সেটা আহ, মেসিকে তো আনবই। আমি নিশীথ প্রামাণিকের সাথে কথা বলেছি, বলে একদম আনা যাবে। বললাম, দেখো ভাই, আমি ভোটার্সদের বলে দিয়েছি ভাই, মেসিকে আনতেই হবে, দরকার হলে আমি যাব ওদের দেশে। বলে মেসিকে আনা যাবে। আর 1 মাসটা তখন না খুব আবেগ ছিল মানুষের, খুব আবেগ। মানে কত বাচ্চারা, মানে
তারা বড় হয়ে গেছে, আমার কাছে তারা বাচ্চা। মেসিকে আনা হবে তো আমরা আমরা ফুটবল শিখবো ওর কাছে। ঠিক আছে, ফুটবল শিখবি, থাকবে এখানে। লাইক আ মাদার টু আ চাইল্ড, ইট ওয়াজ লাইক দ্যাট। এটা কোনো পলিটিশিয়ান বলেনি। আমি সবাইকে বলি, আমি কিন্তু খুব কৌশলী রাজনীতিবিদ নই। আই এম আ মাদার অফ 2 গার্ল চিলড্রেন, এবং বেশ কিছু পড়াশোনা করেছি। আর আমার কম্প্যারেটিভ লিটারেচারের সাথে আমি গ্লোবাল সাইকোলজি নিয়ে স্পেশালাইজ করেছি। গ্লোবাল সাইকোলজি ইজ, এই যে বাচ্চাগুলো এসে বলেছে, তারা খুব খুশি। এটা কিন্তু মিথ্যা নয়, মানে এটা ওদের অন্তরের একটা আবেগকে প্রশমন করা। সো আমি এখনো খুঁজছি যে যে যাকে বলেছি সে ওটা কেন ভাইরাল করেছে। আমি সবাইকে বলি, ভাই কমেন্ট বক্স অফ করে রাখ, কারণ কিছু জালের, মানে আমি নেটকে তো জাল বলি, কিছু জালে বন্দি হয়ে আছে কিছু মানুষ। সত্যি তো, চাকরি বাকরি নেই, করবেটা কি? চাকরি বাকরি এবার হবে, কারণ মোদিজি সাথে অনেক অনেক বিজনেস আসবে, তারা কথা দিয়েছে এবং আসতে শুরু করেছে। এবং মোদিজি আমাদের জন্য অনেক, এই প্রথম ডবল ইঞ্জিন সরকার এলো। ঠিক। স্বাধীনতার পর বাংলা এই প্রথম, আমাদের পশ্চিমবঙ্গ এই প্রথম, দিল্লি আর আমরা সেম গভর্নমেন্ট। ভাবা যায়? হ্যাঁ, মানে আমাদের আমাদের কিছু হলে আমরা দিল্লিকে বলবো, দিল্লি আমাদের কথা শুনবে। এই নয় যে দিল্লি একটা কিছু করলো, আয়ুষ্মান ভারত করবে, না 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 না, তাহলে তোমাদের নাম বেশি হয়ে যাবে। আমাদের প্রধানমন্ত্রী আবাস যোজনা, না 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 না, ওটা আমি আমার নামে করে দেবো, নাহলে তোমাদের নাম বেশি হয়ে যাবে। মানে একটা রাবিশ, একটা একটা মানসিকতা ছিল, রাবিশ মানসিকতা। অন্যান্য জায়গায়, ওড়িশা বা অন্যান্য জায়গায় কিন্তু তারা করেনি, তারা নিজেদেরটাও করেছে, ওনারটাও করেছে। একদম। সো দ্যাট শুড বি দ্য স্পোর্টসম্যান স্পিরিট। খেলোয়াড় সুলভ মনোবৃত্তি না থাকলে কোনো সরকার টিকতে পারে না। খেলোয়াড়রা কি এক্ষুনি এই এই মাত্র আমরা ডিসিশন নিয়ে নিলাম, এবং খেলোয়াড়দের স্পিরিট, ঠিক আছে ওকে আমি হেল্প করব। একজন পড়ে গেলে খেলোয়াড় ফট করে তাকে ধরে নিয়ে আবার নিজে দৌড়তে থাকে। ঠিক তেমনি খেলোয়াড় সুলভ স্পিরিট থাকা, ওই অ্যাটিটিউডটা থাকতে হবে, তাহলে না এগিয়ে যাওয়া যায়। একদমই। আচ্ছা, যেহেতু টালিগঞ্জ মানেই আমরা টালিগঞ্জ বলতেই বুঝি, এমনি তো রয়েছে একটা জায়গা সুন্দর, কিন্তু টালিগঞ্জ মানে আমরা টলিউডকে বুঝি, মানে ম্যাক্সিমাম টালিগঞ্জ বলেই আচ্ছা টলিউড। তো টলিউডের জন্য কি কি পরিকল্পনা, কি কি চিন্তা ভাবনা রয়েছে তোমাদের এবং তোমার? দেখো, বাই ডিফল্ট আমি এখন টলিগঞ্জের অভিভাবক। হুম। আমার উপরে যারা অভিভাবক আছেন, আমি তাদেরকে বলি যে তোমরা আমাকে একটু দিক নির্দেশ দিয়ে দেবে। হুম। তারা খুব স্প্লেন্ডেড, তারা দিক নির্দেশ দেবেন, তাহলে আমি ঠিকমতো চলতে পারবো। তো বাই ডিফল্ট টালিগঞ্জ ফিল্ম ট্রেডটাও আমাকে দেখতে হচ্ছে। আমি ট্রেড কেন বললাম, ইন্ডাস্ট্রি এখনো হয়নি, খুব চেষ্টা করছি ইন্ডাস্ট্রি হওয়ার জন্য। সেই জন্য আমাদের যে সংস্থা, সেটা একটা আমব্রেলা করেছে, যেটা কিনা দিল্লির সাথে রেজিস্টার্ড। আচ্ছা, মানে ফেডারেশনের কথা বলছো? এটা একটা কনফেডারেশন, আচ্ছা। ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার কালচারাল কনফেডারেশন, ওকে। EIMPCC। হুম হুম। সেটার নিচেই আমাদের ফেডারেশনে 26টা গিল্ড ছিল। সে ভয়ঙ্কর ব্যাপার। 26টা গিল্ডের কার্ড করতে একরকম টাকা, ফর্ম জমা করতে একরকম টাকা, আবার কাটমানি, এই তোকে এই কাজটা দিলাম, তুই তুই 7.5% আমাকে দিয়ে দিবি, এই তুই 1.5% আমাকে দিয়ে দিবি। কাটমানির একটা বাজার বসেছিল। আর অ্যাক্টরদের, তাদের বলা হতো, মানে কি বলবো, যদি একটু ঠিকঠাক গাড়ি নিয়ে এলো কেউ, তাকে 15 লাখ টাকা পর্যন্ত চাওয়া হয়েছে। আবার লজ্জার কথা, কেউ হয়তো বললো যে আমি টাকা দিতে পারবো না। টাকা দিতে পারবে না, তাহলে মেয়ে দাও। মানে যত রকম অন্যায়, অপবিত্রতা হুম। সব হতে শুরু করেছিল, হুম। কানে আসছিল, কিন্তু তখন এরা বিশ্বাস করতে প্রত্যয় হচ্ছিল না যে বিশ্বাস করবো এগুলো। তারপরে অভিযোগের চিঠি এলো, চিঠির পর চিঠি, এমনকি আত্মহত্যায় প্ররোচিত করা, এবং কি গান পয়েন্টে মেরে দেওয়া, এইসবও আমার কাছে চিঠি আসতে শুরু করলো।
এগুলোও ভেতরে চলছে, হ্যাঁ। মানে হতো। হ্যাঁ, এগুলো আমি তখন বিধায়িকা হয়েছি বোধহয় ১ মাসও হয়নি। আমি এগুলো পড়তাম আর ভাবতাম যে এগুলো যদি আমি এক্ষুনি প্রশাসনকে দিয়ে দিই, তাহলে কি হবে? অন্যান্যরা বলে তোমার মধ্যে একটা মাতৃসুলভ ব্যাপার আছে। এগুলো অন্য কেউ হলে সাথে, সাথে প্রশাসনকে দিয়ে দিত। আমি দিইনি। আমি আমার লোকজনদের সাথে কথা বলছি, আমাকে সবাই বলেছে, "এটা প্রশাসনকে দিয়ে দাও।" তা আমি বললাম, "এতগুলো মানুষ, এই মানুষগুলো এক্সপোজড হয়ে যাবে। এই মানুষগুলোর উপর অত্যাচার হয়েছে সেটা আবার সবাই জানবে। থাক।" কেউ নিজেরা এফআইআর করে দিয়েছে। আমার কাছেও চিঠি দিয়েছে, নিজেরাও এফআইআর করে দিয়েছে। সেখানে আমার কিছু করার ছিল না। এবং কেউ ব্যাক আউট করেছে এসব শুনে। যে না কিছু করব না বাবা। তো আমি কয়েকজনকে বারণ করেছি, মানে তাদের বিরত থাকতে বলেছি আমাদের ট্রেড থেকে। এই গোটা ৪-৫ জনকে। তার মধ্যে একজন মুসলমান ভদ্রলোক, তিনি আমার আগের বিধায়ক যে, তার ডান হাত বাঁ হাত ছিল। আচ্ছা। তার এবং তার ভাইয়ের। তো কয়েকজনকে আমি আমাদের এই ট্রেডে কাজ করতে বিরত থাকতে বলেছি। হুম, মানে তারা থাকলে নানা রকম সেই একই ব্যাপার হতে থাকবে। যেমন করে আমরা তৃণমূলদের কিছুতেই আমাদের দলে এখন দলভুক্ত করতে চাইছি না, হুম, হুম। ঠিক সেরকম করে ওরা যদি থাকে তাহলে সেই একই ব্যাপার হতে থাকবে। আর আরো অনেক তাদেরকে সাবধান করা আছে যে আপনারা সাবধান হয়ে যান। কিন্তু এদেরকে আপাতত বিরত থাকতে বলা হয়েছে। কারণ আমাদের একটা ডিকিউব একটা পলিসি চলছে। ডিটেক্ট, চিহ্নিত করো, ডিলিট, নিজে থেকে বলো যে ভাই আপনারা বেরিয়ে যান, আর ডিপোর্ট, বেরিয়ে যান, অন্য জায়গায় গিয়ে কাজ করুন। টলিগঞ্জ ট্রেডটা আপনাদের জন্য নয়। যা করার, যা কামাবার সব হয়ে গেছে। এবার আমাদের একটু শান্তিতে কাজ করতে দিন। আজকে আমাদের এইটারই মিটিং ছিল সকালবেলা। হুম, হুম। তো এই কথা সবাই শুনেছে এবং আমরা যে জায়গায় করেছিলাম খুব কম লোক ধরে, হুম, হুম। টালিগঞ্জে আমাদের স্টুডিওতে। বাইরে তারা বড় বড় স্ক্রিনে দেখেছেন। এখনো পর্যন্ত কেউ কোনো কথা বলেনি। কারণ আমি বলেছিলাম যদি ফ্র্যাটার্নিটি হিসাবে আসেন, আপনারা আসবেন, আপনাদের কথা বলবেন। আর যদি বিরোধিতা করতে আসেন, দিস ইজ নট দ্য রাইট প্লেস। তাহলে কি এই গিল্ড গুলো থাকবে না, ফেডারেশন থাকবে না? কনফেডারেশন হয়ে গেল। ওই গিল্ডগুলো তার তার আন্ডারে থাকবে। ৪টে ক্যাটেগরিতে, একটা ক্যামেরা, হুম। তার নিচে একটা ডিরেক্টররা চাকর-বাকর হয়ে গেছিল। ক্যামেরারা চাকর-বাকর হয়ে গেছিল। মানে যখন তখন তুমি আউট। না, নেই। তারাই সব, যাদেরকে আমি বলছি। এবং আরেকটা হচ্ছে একটা ক্যামেরা, একটা ডিরেক্টর, একটা প্রোডাকশন। আর আর্ট অ্যান্ড কস্টিউম, হয়তো কেউ অন্যরকম ছবি করতে চায়। আর্ট অ্যান্ড কস্টিউম ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাদের একটা গিল্ড। এই ৪টে গিল্ডের নিচে যা ছিল সব চলে এলো। সুতরাং ইট হ্যাজ বিকাম আ লার্জ ব্যাপ্তি। সেই লার্জ ব্যাপ্তিতে আমরা এখন কাজ করতে শুরু করব। যারা মানে প্রত্যেকেই বলেছি আপনারা ফর্ম নিয়ে, হুম, হুম। এবং ফর্মের পয়সা এবং নো কাট মানি, নো বেশি মানি। কার্ড নিতে একরকম, কার্ড নিতে কাউকে ১ লাখ দিতে হয়েছে, কাউকে দিয়ে, একটা গরিব মানুষ কোথা থেকে দেবে? কোনো টাকা পয়সা এখানে লাগবে না। শুধু যেটুকুন প্রসেসিং করতে সেইগুলোই লাগবে। কোনো কিচ্ছু লাগবে না। আমরা তো ভাই আপনাদের কাছ থেকে টাকা পয়সা রোজগার করবার জন্য এখানে আসিনি। আমরা চাইছি একটা সুস্থ টলিগঞ্জ গড়ে উঠুক। এবং বাইরে থেকে প্রচুর বড় প্রোডাকশন হাউস অলরেডি যোগাযোগ করতে শুরু করেছে। দে ওয়ান্ট টু কাম অ্যান্ড ওয়ার্ক হিয়ার। বাংলা ছবি করতে চায় তারা। আমি বলেছি বাংলা ছবি করবেন আপনারা এবং মাল্টিলিঙ্গুয়াল করবেন। কত রেভিনিউ বাড়বে আমাদের। তাদের জায়গায় গিয়ে আমাদের ছবি দেখাবে, মাল্টিলিঙ্গুয়াল করবে। এইভাবে তো রেভিনিউ বাড়ে। একদম। আমি একটা কথা ভাবতে পারছি না, এতদিন যারা ছিলেন তাদের এই সামান্য ছোট কথা মাথায় আসেনি? তারা কেন বলেনি তাদের লক্ষ্যে?
বলেনি, কারণ তাদের নিজেদের চলছে, তাদের নিজেদের পকেট ভরছে, কেন আমি সবার জন্য করব? আচ্ছা, এই যে কাজগুলো যখন করতে যাচ্ছ এখন, বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করছো, তখন কি যারা রয়েছেন আমাকে অ্যাপ্লাই করতে হচ্ছে না, ওরা সবাই যোগাযোগ করছে সবাই আমার সাথে। যোগাযোগ করছে? হ্যাঁ, তারা বুঝতে পেরেছে এখানে এখন ভালো কাজ হবে, এখানে এখন ঠিকঠাক লোক এসে গেছে। আচ্ছা, এই যে ধরো তুমি কার্ডের কথা বললে, অনেকেই এমন আছেন যারা একদম নিউ কামার, যারা বিভিন্ন ধরো এই ক্যামেরার কথা বললে বা কস্টিউমের কথা বললে, এরকম আলাদা আলাদা সেগমেন্ট, 4টে সেগমেন্টের কথা বলছো। অনেক নিউ কামাররা রয়েছেন যারা সেখানে অন্তর্ভুক্ত হতে চান। কোথায় যাবেন? কিভাবে কার্ড করবেন? কার্ড করবেন, আমাদের স্টুডিওতে এসে কার্ড করবেন। আমাদের লোকেরা থাকবেন সপ্তাহে এখন 2-3 দিন করে। তারা অ্যাড্রেস করবেন তাদের। আর সবথেকে মজার কথা, এসএনএফটিএ থেকে অনেক ভালো, ভালো ছেলেমেয়েরা, তারা সুযোগ পায়নি, ঢুকতেই পায়নি। তাদের চাই ভোট। এইসব কথা তারা শুনেছে, চোখের জলে আমার কাছে এসেছে। আর তারা, ওই ছোট মানুষগুলো, ওই বাচ্চা মানুষগুলো সদ্য পড়াশোনা করে এসেছে। আর তাদের যে টিউটোরিয়াল ফিল্মগুলো হয়, হুম। ফ্যান্টাস্টিক, আমি দেখেছি। দারুণ, দারুণ ছবি, কিছু, কিছু কয়েকটা দারুণ, দারুণ ছবি তারা করেছে। সেই বাচ্চাগুলো যে স্বপ্ন নিয়ে এসেছে, কোথায় যাবে তারা? বাবার থেকে পয়সা নিয়ে আবার মুম্বাই গেছে, হায়দ্রাবাদ গেছে। কেন? এখানে কাজ করবে, এটা আমাদের জায়গা। আর সব পরিযায়ীদের আমি বলছি, আপনারা চলে আসবেন এখানে। এখানে কাজের সুযোগ অনেক বেশি। কত লোক চলে গেছে মুম্বাইতে। মানে এখন সেই সমস্ত ফিল্ম ইনস্টিটিউটের ছাত্রছাত্রীদের যারা এখানে কাজ করতে চাইতো, তারা নির্দ্বিধায় কাজ করতে পারে। একদম, ওরা কাজ করবে তো, একদম কাজ করবে। সাম্প্রতিক একটা ইন্টারভিউতে তুমি বলেছো, শুনেছিলাম যে তুমি টলিউডকে হলিউড বানিয়ে দেবে। তুমি সব ওই নেটে যারা বসে থাকেন তারা সব, তার এই একটাই কাজ, হলিউড না। শোনো, হলিউডের বহু টেকনিশিয়ানস মুম্বাইতে আসে। হুম, মুম্বাইয়ের বাজেট অনেক বেশি। হুম, সাউথ ইন্ডিয়া আসে, সাউথ ইন্ডিয়ার বাজেট অনেক বেশি। কেন? তোমরা বুঝতে পারো যে ওদের অ্যাকশন, ওদের এডিটিং স্টাইল, ওদের সব কিছু ডিফারেন্ট, ভেরি স্মার্ট। তো ওরা যদি আসতে পারে, বাঙালির মেধা হচ্ছে সব থেকে ওপরের। ভারতবর্ষের অন্য লোকেরা কিছু মনে করবেন না, কারণ এটা আপনার ডেবি আনলিস্ট সারা ভারতবর্ষেই দেখানো হয়, এবং যেহেতু এটা নেটে ছেড়ে দেয়, সারা পৃথিবী দেখে। কিন্তু ভারতবর্ষ, আমাদের এই বাঙালির মেধা দারুণ। আমরা দেখে শিখি, আমরা পড়ে শিখি, আমরা হোঁচট খেতে খেতে শিখি এবং শিখতে থাকি। শেখার আগ্রহ প্রচণ্ড। যদি ওরা আসে এবং আমাদের ছেলেরা যদি ওদেরকে ক্লোজ অবজার্ভ করে, পারবে না? ডেফিনেটলি পারবে। নিশ্চয়ই পারবে। আমাদের অমিতাভ বচ্চন যদি কোনো বিদেশি অভিনেতাকে কপি করেন, শাহরুখ খান যদি কোনো বিদেশি অভিনেতাকে কপি করেন, আমাদের সুপ্রিয়া দেবী যদি কোনো বিদেশি অভিনেত্রীকে কপি করেন, আপনারা সিনেমা দেখে দেখে বুঝবেন যে কে কাকে কপি করে। তাহলে আমাদের টেকনিশিয়ানসরা কেন ওদের দেখে শিখবে না? সেই অর্থে হলিউডের স্টাইল এখানে কেন থাকবে না? 2-3 জনকে আনা হোক, তাদেরকে ভালো করে দেখতে থাকে। ইট শুড বি আ ওয়ার্কশপ। বাংলায় তো আমাদের অত বাজেট নেই, আমরা হলিউড আনতে পারবো না। কিন্তু যখন বাইরের লোকেরা, যেমন দৃশ্যম 3 এর ওই হাউসটা আমার কাছে এসেছিল, কারণ সেদিন ওদের ছবি রিলিজ করবে, এবং ওরা বলেছিল আমাদের কলকাতায় আমাদের দেওয়া হয়নি। আমরা খুব চেষ্টা করেছিলাম এখানে একটু শুট করার, খুব খারাপ লাগলো আমার। তো আমি সেটা উড়িয়ে দিলাম, নো নো, ইটস ওকে, ইটস ওপেন, ইউ ক্যান অলওয়েজ কাম হিয়ার বলেছি তাদের। তারা এখানে একটা বাংলা ছবি করবে। তা আমি বলেছিলাম না, বাংলা ছবি মানে মাল্টিলিঙ্গুয়াল করতে হবে, হুম, হুম। রেভিনিউটা আসবে, সেসব ওরা আসবে, হবে। তো ওরা যদি ওদের ছবিতে ওই ওই সাইজের লোকেদের আনে, আমাদের ছেলেরা শিখবে না? কত ভালো হবে। মানে আমি কিন্তু স্বপ্ন দেখছি না, এভরিথিং ইজ বিং সিন অ্যাট দ্য ব্যাক অফ মাই মাইন্ড। আমি সবটা দেখতে পাচ্ছি। যদি সবাই আমাকে হেল্প আউট করে, আমি একা তো পারবো না, ভলান্টিয়ার করতে হবে সবাইকে। সুন্দর একটা বাংলা ফিল্ম ট্রেড হবে, এবং সেটা আমরা ইন্ডাস্ট্রি বানাবো। সেই জন্যেই এই সেন্ট্রালের সাথে রেজিস্টার্ড
এই EIMPCC, হুম হুম সেই জন্যেই এইটা, যাতে করে আমরা দিল্লি যদি আমাদের বলে যে তোমরা এই এই কাজ করতে পারো, তোমরা পারো, তাহলে আমরা তোমাদের পাশে থাকবো। একদম। বামেদের সময় থেকে আমরা দেখে আসছি যে বিনোদনের মধ্যে রাজনীতি রয়েছে, কোথাও একটা যোগাযোগ আছে, কোথাও একটা তার প্রভাব আছে। এবং তারপরে তৃণমূল কংগ্রেসের সরকার, সেখানে তো আরো ওতপ্রোতভাবে মানে পুরো টলিউড ইন্ডাস্ট্রিটাই এখন যেটা আমরা জানতে পারছি যে তার মধ্যে পুরোপুরি রাজনীতির প্রভাব, এবং সেভাবেই এতদিন কাজ হয়ে এসছে। এখন অনেকে মুখ খুলছেন, এখন অনেকে বলছেন তখন এত সমস্যা হয়েছে, কিন্তু সেই সমস্ত মানুষদের তখন কোনো অভিযোগ করতেও শোনা যায়নি। একসঙ্গেই তারা ঘুরেছেন, ফিরেছেন, খেয়েছেন, দিয়েছেন, সব একসঙ্গে করেছেন। এখন অনেক অভিযোগ শোনা যাচ্ছে। এখন কি তাহলে পুরোপুরি রাজনীতিমুক্ত টলিউড হবে, মানে এই ফিল্ম ইন্ডাস্ট্রি হবে? না, যাদের দম আটকে যাচ্ছে তাদের নিয়ে বলতে পারবো না, ওদের যে কখন দম আটকে আসে আমি বলতে পারবো না। এতদিন স্টেজে আলো করে বসেছিলেন যারা, তাদের দম আটকে আসছে এখন। কিন্তু দম আটকে এলে তাহলে আপনারা সেই স্টেজে গেছিলেন কেন, আপনারা সেই মিছিলে হেঁটেছিলেন কেন? এটাও তো একটা কথা। হঠাৎ করে একদিনে 4 তারিখে 12টার পর থেকে আপনাদের দম আটকাতে শুরু করেছে, এটা তো একটা অবাক করা কথা, তাই না? কিন্তু আমাদের উচ্চ নেতৃত্বের একটাই কথা যে এখনই কাউকে নেওয়া হচ্ছে না। তো আপনারা সমর্থন করবেন, সমর্থনে থাকবেন। আপনাদের যারা লিখতে পারেন ভালো, তারা লিখবেন যে এই কাজটা খুব ভালো করছেন। আজকে তো দেখলাম সবাইকে ডেকেছেন। আমাদের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবাইকে ডেকেছেন, ববি হাকিমকে দেখলাম, সবাইকে দেখলাম, নয়না বন্দ্যোপাধ্যায়কে দেখলাম, ওদের প্রত্যেকে অনেকেই এসেছেন, অনেকেই এসেছেন। আবার মাননীয় মুখ্যমন্ত্রী এটাও বললেন, আমরা তো কখনো আমরা ডাক পাইনি, তাই আমাদের যা যা আমরা পাইনি পারিনি সেইগুলো আমরা করব এখন, কারণ আমরা সেই দুঃখটা জানি। সবাই ডাক পেল, ওই পক্ষের লোক, শাসক পক্ষের লোক। আমরা বিরোধী পক্ষের লোক কি বিরোধিতাই করতে এসেছি, নাকি খুব ভালো অ্যাডভাইসও করা যায়? আজকে যেমন ববি হাকিম একটা কথা বললেন, একটা ওনার প্ল্যান একটা, তো সেটা তো শুনলেন, মনোযোগ দিয়ে শুনলেন। হুম হুম সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট যে উই শুড অল ওয়ার্ক টুগেদার। এখন তো উপায় নেই, এখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কথা মানা ছাড়া কিন্তু কোনো উপায় নেই, বিকজ হি হ্যাজ গট অল পজিটিভ ভাইবস। ঠিকঠাক করবেন সব। এবং এখনো পর্যন্ত এটা আমার ব্যক্তিগত মতামত, আহ, দায়িত্বে মানে দায়িত্বভার নিয়েছেন আই থিঙ্ক 9th মে, এবং ইয়েস, তারপর থেকে মাত্র এই কয়েকটা দিনে যতগুলো পদক্ষেপ নেওয়া হয়েছে অন্নপূর্ণা সরকারের ভান্ডারও পক্ষ শুরু থেকে, হয়ে গেল হ্যাঁ, আজ থেকে। প্রত্যেকটা সাধারণ মানুষের জন্য, এবং এত স্মুথ ভাবে সব কাজটা হয়েছে, তো সবার আস্তে আস্তে মানে আস্থার জায়গাটা ছিলই, সেটা ক্রমশ বাড়ছে আর কি। তো সেই পজিটিভ জায়গাটায় আমরা ইতিমধ্যে চলে এসেছি। কিছুদিন আগে আমাদের এখানের ফলাফল বেরোনোর পর রুদ্রনীলের সঙ্গে পরমব্রতর একটা প্রেস কনফারেন্স, এবং সেটা নিয়ে রাজ্য রাজনীতিতে অনেক বিতর্ক তৈরি হয়েছে, কারণ একসময় পরমব্রতর একটা কমেন্ট 2021-এ, সেই কমেন্টের পরিপ্রেক্ষিতে তাকে সাম্প্রতিক সময় ট্রোলড হতে হয়েছে। ওই যে একসঙ্গে সাংবাদিক বৈঠক করা, এবং সেটা নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন, সাধারণ মানুষ, যে আহ, যারা সে সময় যে মানুষটি বিরোধিতা করেছিল তাকে নিয়ে কেন সাংবাদিক বৈঠক আবার করা হলো, এই গোটা বিষয়টা নিয়ে তুমি কি বলবে? আমার মনে হয় রুদ্র এত শত জানতো না। কারণ জানলে আমাদের 321 জন মানুষ শহীদ হয়েছেন। এই যে কথাগুলো বলেছিলেন, তো সেগুলো নিশ্চয়ই একটা এফেক্ট আছে। এত শত জানতো না। ও কিন্তু ভালোর জন্যই বোধহয় সবাইকে নিয়ে, ভাই একসাথে কাজ করব। তো এত শত জানলে বোধহয় ও এই কাজটি করতো না। এটা, এই কথা বলা ছাড়া এক্ষুনি আমার কাছে তো কিছু বলার নেই। কারণ যদি জানতো তাহলে এই কাজটি করতো না। না।
আচ্ছা, ফিরে আসি। মহিলাদের তো অনেক রকম সমস্যার কথা, বিশেষ করে আমরা যখন টলিউডের কথা বলছি, শোনা যায় এতদিন ধরে আমরা মি টুর ক্ষেত্রেও অনেক রকম অভিযোগ শুনেছি। সেটা নিয়ে অনেকে প্রকাশ্যে বলেছেন, অনেকে বলেননি, অনেকে বলছেন। এরকম বহু তথ্য উঠে আসছে। মহিলাদের সুরক্ষার জন্য বা মহিলাদের সমস্যা মেটানোর জন্য কি আলাদা করে কোনো ফোরাম বা কিছু তৈরি করা হেল্প হয়েছে? ডেস্ক করা হয়েছে এবং পুলিশের আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পরিষ্কার করে বলে দিয়েছেন, একটা যদি আমাদের নারী শক্তির কোনো অপমান হয়, কোনোভাবে কিছু হয়, তাহলে কিন্তু আপনারা ইউ হ্যাভ টু আনসার মি। পরিষ্কার। তার মানে সাসপেনশন। তাতে কিন্তু মুখ্যমন্ত্রী খুব দৃঢ় ভাষায় বলে দিয়েছেন যে একটা মাতৃশক্তি যদি এতটুকু অপমানিত হয়, তাহলে ইউ হ্যাভ টু গো থ্রু ইট। এফআইআর নেব না, এই নেব না, সেই নেব না, অন্য কোনো চাপ আপনাদের নেই। এখন আপনাদের নতুন সরকার, সুতরাং সমস্তটা আপনাদের আপনাদের উপর ভার রইল। একেবারে উনি ভার দিয়ে দিয়েছেন পুলিশকে। ৮০ জন পুলিশ আজকে ঠপ করে উঠে দাঁড়ানো। কারা কারা আছেন কলকাতায়, সবাই উঠে দাঁড়ানো। সো দিস ইজ অলসো গ্রেট মুভ। মানে উই ফিল প্রাউড ফর আওয়ার চিফ মিনিস্টার, আওয়ার অনারেবল চিফ মিনিস্টার। অনারেবল চিফ মিনিস্টার বলা হচ্ছে যে অনারটা উনি উনি করছেন সবাইকে, যে রেসপেক্ট উনি দিচ্ছেন, তার রেসপেক্টেবিলিটি অনেক বেড়ে যাচ্ছে। আচ্ছা, সেটাই শুড বি দ্য স্পিরিট। আমরা বলছি অনারেবল চিফ মিনিস্টার, সুতরাং উনি অনার দেখাচ্ছেন, উনি অনার করছেন অন্যদের। সেই রেসপেক্টের জায়গায় উনি অন্যদের রেখে দিচ্ছেন, তাই তো উনি রেসপেক্টেবল, তাই তো উনি অনারেবল। আর টলিউডের মধ্যে কি আলাদা করে এর জন্য কোনো ফোরাম তৈরি করা হচ্ছে বা কোনো পরিকল্পনা রয়েছে? নাকি একদম রাজ্যের যে মহিলাদের সুরক্ষার জন্য যেখানে অভিযোগ করা যাবে, সেই জায়গায় একটাই মাত্র জায়গা রাখছেন? না, একটা মাত্র জায়গা হচ্ছে না আমাদের। আমাদের বিশেষ করে টলিগঞ্জে, মানে আমরা এটা অ্যাপিল করব হুম। যে এখানেও একটা আলাদা করে, কারণ বাচ্চারা অনেক রাত করে বাড়ি ফেরে। হুম। সব প্রোডাকশন হাউসকে বলে দেওয়া হয়েছে যে বাচ্চাদের রাত হলে তাদেরকে বাড়ি অবধি পৌঁছে দিতে হবে, নইলে সকালে তাদের কাজ রাখো। সানডাউনের বেশি পরে তাদের ছিল না, যাতে তারা তখনও, এখন তো আবার খুব সুবিধে, এখন বাস ফ্রি হয়ে গেছে। হুম, মহিলাদের জন্য। তুমি চড়েছো? আমি সবাইকে নিয়ে চড়েছি। আম আমাদের সব যত অঞ্চলে যত মেয়েরা ছিল, আম আমাদের আমাদের এই গড়িয়ার গুমটিতে গিয়ে কুদঘাটের ওখানে আমরা সব চলো, চলো বাসে টাকা লাগবে না। এবার আমাদের সাথে যে পুরুষরা ছিলেন, তাহলে আমরা না আপনারা টিকিট কাটবেন? বললো আমরা কেন টিকিট কাটবো? বললাম না, আমি টিকিটের দাম দেবো, আপনারা টিকিট কাটতে হবে। বললো আমাদের জন্য আর তোমাদের জন্য আর কত করবে, অনেক। মানে ছেলেদের জন্য অনেক কিছু করা হয়েছে। ছেলেরাও তো ওই ৩,০০০ টাকা, যারা এখন আপাতত কর্মহীন, তারাও তো পাবেন ৩,০০০ টাকা করে। সো এটা একটা দারুণ ব্যাপার। মেয়েরা বাসে এটা কি হলো জানো? অনেকে না আম এই ভাসুরের আ বোনের শরীর খারাপ, অনেক পুরনো, মানে তার মায়ের আম মাসি, তার শরীরটা ঠিক নেই, অনেকদিন খবর নেওয়া হয়নি। এই যে আত্মীয়তা, দিস ইজ অলসো ভেরি ইম্পোর্টেন্ট। মানে এই আমাদের বিজেপি গভর্নমেন্টের, আমাদের সারা ভারতে যেটা চলছে, এটা সব জায়গায় এরকম আছে, জানো তো? সো ইটস ভেরি ইম্পর্টেন্ট দ্যাট ইউ কিপ রিলেশনশিপ উইথ এভরিবডি। ইটস ভেরি ইম্পর্টেন্ট যে তুমি বাসটা ফ্রি, তাহলে তুমি যাও, সারাদিনে তোমার কাজকর্ম করে তুমি এইটুকুন করো ফ্যামিলির জন্য। আগে তো ফ্যামিলি আমাদের শেখানো হয়েছে, আগে দেশপ্রেম, তারপরে রাজ্যপ্রেম, তারপরে অঞ্চল প্রেম, তারপরে পরিবার প্রেম। পরিবারকে তুমি যদি প্রেম করতে না পারো, তাহলে ভারত প্রেম কি করে হবে? ইটস ভেরি ইম্পর্টেন্ট। পরিবারকে প্রেম করতে হবে। এবং পরিবার তো একা নয়, তুমি আমি আপনি কপনি সংসারের গল্পটা শেষ হয়ে গেছে। ভবানীপুরে অতগুলো ব্লক, ৩৫টা প্লট তাদের, আজ পর্যন্ত হিসেব দিতে পারেনি। শুধু নিজেদের বাড়িয়েছে। যদি কোনো গরিব মানুষকে সেই প্লটগুলো দেয়া হতো, আপনারা থাকুন ভাই, কিছু না, ৮-১০ জনকে যদি করে দিত, সেই সুনাম তাদের মৃত্যুর পরেও থাকতো। কিন্তু কি হলো? শুধু নিজেরা করেছেন সর্বত্র।
এমন করেছেন যে খাটের নিচে টাকা রাখতে হয়েছে, আলমারিও হয়নি, খাটটা বড়, খাটের নিচে টাকা, কমোডের উপরে তাকে টাকা। মানে ওগুলো যদি গরিব মানুষকে, ঠিক আছে পাওয়া গেছে টাকা, চলো গরিব মানুষ তোমরা বেটে দিলাম, অ্যান্ড ওয়াই আমাদের সেটাও বা কেন করবেন? আমাদের রাজস্ব, ওটা তো আমাদের রাজস্ব থাকতো। এই যে নিজেদের জন্য আসলে না সম্পদ দেখাটাও একটা অভ্যেস করতে হয়। আমি বলছি না সবাইকে সম্পদশালী হতে হবে, কিন্তু সম্পদ যাদের আছে তাদেরকে দেখে জানতে হয় যে ও সম্পদ দেখো তো কত বিনয়ী, কত গরিবের জন্য করছে। সেই সব দেখাও অভ্যেস ছিল না আগের সরকারে। আচ্ছা, এর আগে যখন আমরা মানে পূর্ববর্তী যে সরকার ছিল সে সময়ে এই টালিগঞ্জের ভেতরেই এখন অনেককে বলতে শুনছি বা তখনও অনেকে বলেছেন যে তখন অনেকেই কাজ পাননি, যারা সরকারের তোষণ করছেন না, তাদের চারিপাশে ঘুরছেন না বা তাদের মতন করে চলছেন না, তাদের মধ্যে অনেকেই রয়েছেন, ছিলেন শিল্পী রয়েছেন, তারা কাজ পাননি। এখন যখন সরকার পরিবর্তন হয়েছে, যারা সে সময় সরকারের খুব কাছে ছিলেন তারা অনেকে ভয়ে রয়েছেন, তারা প্রকাশ্যে বলছেন অনেকে যে এখন তারা কাজ পাবেন কিনা সেটা নিয়ে তারা একটু ভয়ে ভয়ে রয়েছেন। কোনো ভয় ভয় না, এটা নাটক, নাটক করছে। যারা কোনোদিন অভিনয় করেনি তারা অভিনয় করতে চলে এসেছে। অবাক কাণ্ড। তিনি বলছেন, মানে আমি বিশেষ একজনের কথা বলছি, সব ছবিতেই আমি দেখছি, বাংলা ছবিতে কোনো না কোনো পাঠ করছেন, কোনোদিন অভিনয় করেনি, কিন্তু মডেলিং করতে। সে বলছে আমি যদি কাজ না পাই, যোগ্যতা থাকলে নিশ্চয়ই কাজ করবেন ভাই, কেউ কারোর কাজ, যে দলের যে মতাবলম্বী হন না কেন, কাজ করতে আমরা বাধা দেব না। আর কাজ কেন করবেন না? কাজ তো অনেক হবে, সব কাজকে সবাই করে শেষ করতে পারবে? আপনারা কি করে বলছেন আমরা যদি কাজ না পাই? আগে থাকতে গেয়ে রাখছেন। আমরা যারা কাজ পাইনি, একেবারেই কাজ পাইনি, তারা কি করবেন? তাদের তো কাজ পেতে হবে। আমি আমার কথা বলছি না, আমি বলছি বিজেপি অরিয়েন্টেশন যাদের ছিল তাদেরকে মেরে ধরে, একজন প্রোডাকশন কন্ট্রোলারকে 60টা বাইক এসে তাকে চ্যাংদোলা করে নিয়ে গিয়ে একটা জায়গার মধ্যে, আমি আমি তাদের নাম্বার দিয়ে দেবো, ফোন করবেন, ফোন করে তাদেরকে এখানে বসাবেন যে কি হয়েছিল ভাই আপনাদের সাথে। আপনারা এতটুকুন স্টুডিওতে কুলোবে না, এত মানুষকে ওরা অত্যাচার করেছে। তাদেরকে মেরে ধরে চ্যাংদোলা করে, এ যেন হিন্দি সিনেমার মতো। আর সব রেকর্ডিং আছে, আয় ওকে তুলে নিয়ে আয়, এটা কর ওটা কর, ওর কাজ বন্ধ, ওকে ডিলিট কর, ওকে সাসপেন্ড করে দে, আজকেই ব্যান করে দে। এসব আছে আমার কাছে রেকর্ডিং, সব আছে, কিন্তু আমি প্রশাসনকে দিইনি। আমাকে সবাই বলছে তুমি এত মাতৃসুলভ হয়েও না, মাতৃসুলভ নয়। আমি বলছি এই সমস্ত লোক আমাদের এখানে থাকবে না। দে হ্যাভ বিন ডিটেক্টেড অ্যান্ড দে আর ডিলিটেড অ্যান্ড ইউ গো wherever you want to. ডিপোর্টেড হয়ে যান এখান থেকে, ডিকেও। আপনারা এখানে থাকলে পাপই হবে, শুধু পাপ হবে। পবিত্রতা মেনটেন করতে পারবো না আমরা। শুদ্ধতা না থাকলে, ট্রান্সপারেন্সি না থাকলে কোনো শিল্পই হতে পারে না। একদম যে পয়েন্টগুলো তুমি তুলে ধরলে, যে টিএমসির আমলে ফেডারেশনে দেখা গেছে শিল্পীকে ব্যান করা, তারপর সাসপেন্ড করা, একদম ওই শুটিং এ স্বেচ্ছাচারী নিয়ম, এর পাশাপাশি টাকা পয়সা তো এই নিয়মগুলো কোনো সংবিধানে নেই। আমি জিজ্ঞেস করেছি লেখা আছে কোথায়, কার সই আছে, কোথায় লেখা আছে এগুলো? কিন্তু সবাই বশ্যতা স্বীকার করেছে, অদ্ভুত ব্যাপার। সেটা কিন্তু আগের সরকারের এক অদ্ভুত, ওদের থ্রেট করার একটা কালচার ছিল, অপমান করার একটা কালচার ছিল। কে অপমানিত হতে চায়? এবং কাজটাও তো করতে হবে কোনোভাবে। আমি বলছি তোমাকে, অনেক দূর দূর থেকে তোমাদের মতো সুন্দর মেয়েরা আসে, তারা মিসিং করে থাকে, তারা এখানে হাজার হাজার টাকা দিয়ে অভিনয়টাও শিখে নেয়, কিন্তু তাদের কাজ দেওয়া হয় না। এবং যারা এরকম অভিনয়ের পার্লার, আমি তো অভিনয়ের পার্লার বলি, অভিনয়ের শেখার পার্লার খুলে রেখে দিয়েছে, তারা কিন্তু কোনো দায়িত্ব নেয় না যেখানে কাজ করে দেবো, ওরা নিজেদের একটা প্রোডাকশন করে নেয়,
ব্যাস শুধু এইটুকুন। তো তাদের তো যেহেতু কোনো দায়িত্ব নেই, হাজার, হাজার টাকা, কেউ ৮০,০০০ টাকা, কেউ ১,০০,০০০ টাকা, কেউ ১,৫০,০০০ টাকা, কেউ ৪০,০০০ টাকা দিয়ে অভিনয় শিখে ভাবো। মা-বাবা টাকা নিয়ে এসেছে। তারা এখানে মেসিং করে রয়েছে। তাদেরকে মাসে ২ দিন কি ৩ দিন কাজ দেওয়া হয়। কখনো টকি, কখনো নন টকি। তারা বাড়ি ফিরে যেতে পারে না কিন্তু। ধরো বর্ধমান, আরামবাগ এইসব জায়গা থেকে, দুর্গাপুর সব জায়গা থেকে এসেছে। তারা বাড়ি ফিরতে পারে না। তারা বলে, "মা আমি কাজ করছি।" এবং তাদের সাথেও অশালীন ব্যবহার করা হয়। মানে রাগে গা জ্বলে যাবে আপনাদের। আপনারা যারা শুনছেন কি কাণ্ড হচ্ছিল। তাই আমরা ঠিক করেছি যারা এই ধরনের কাজ করত, দ্যাট মাচ অ্যান্ড নো ফার্দার। আপনারা এখানে থাকতে পারবেন না। আর যাদের এগেইনস্টে এফআইআর হয়েছে তাদের দায়িত্ব প্রশাসন নেবে। আহ, তুমি যখন জয়ী হলে টালিগঞ্জে, তারপরে তোমাকে দেখা গেছে ফেডারেশনের অফিসে গঙ্গা জল ছিটিয়ে সেটা শুদ্ধ করেছো এবং শুদ্ধ করে সেখানে বলেছিলে যে বিশ্বাস ভাইদের যুগ পুরোপুরি শেষ। সে সময়ে ফেডারেশনে এর আগে কি ধরনের ঘটনা ঘটতো যা সে সময় শিল্পীদের এতটা ভয়ের মধ্যে রাখতো? ওরা থ্রেট করতো যে কাজ দেব না, তোমাদের ব্যান করে দেবো। তখন তো জেতা যাচ্ছিল না। সবকটা ইলেকশন তুমি ভাবো, কতগুলো ইলেকশনস গেছে। কারণ তাদের একটা অদ্ভুত একটা নেক্সাস চলছিল, কি করে কাদের দিয়ে রিগিং করে, ছাপ্পা করে, কাউন্টিং এ গোলমাল করে জিতে যাওয়া যায়। বলে ডায়মন্ড হারবার মডেল বলতেন যে, যিনি ডিমের ধাক্কা খেলেন, ডায়মন্ড হারবার মডেল বলেছিল সেখানে কখনো অতগুলো লাখ লাখ, সে বলছে আবার আমি সারা ভারতে রেকর্ড করেছি। কি অবস্থা হলো, তার স্পর্ধা, তার মানে ভাবা যায় না। আমাদের যিনি প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, তাকে তুই তোকারি করে গুজরাটি গ্যাং কথাটার সাথে একটা ভীষণ নেগেটিভ একটা ভাইব আছে। তাকে কি না বলেছেন, সে কি বলা উচিত? সে তো একটা মোটামুটি পড়াশোনা, সে কোথায় পড়াশোনা করেছে, রেজিস্ট্রেশন ছিল কিনা ইনস্টিটিউটে আমাদের জানবার দরকার নেই, কিন্তু তাকে তো বলেছে। এমনি তো ডিমের ধাক্কা খায়নি। আমাদের খুব খারাপ লেগেছে, আমাদের অত্যন্ত খারাপ লেগেছে যে এটা হওয়া উচিত ছিল না, কিন্তু তার নিজের লোকেরাই করেছে। একদম। তো এই যে হঠাৎ করে একটা আসন থেকে ধমাস করে নেমে যাওয়া, সেটা একদিনে নয়, কিন্তু বহুদিন ধরে এই ক্রোধ, এই যে রুষ্ট হওয়া বহুদিন ধরে, এটা কিন্তু আমি প্রথমেই বুঝতে পেরেছিলাম আমি যখন ক্যাম্পেইন করতে শুরু করেছিলাম। আচ্ছা। ক্যাম্পেইনে আমি লোক পেতাম না, জানো তো। আমাদের নিজেদের লোকেরাই ভাবতো এটা পারা যাবে তো। আমাদের নিজেদের লোকদের থ্রেট করে রেখে দিয়েছে, সেটা আমি বলতাম। আর কাকে বলতো সবসময় উনি বলতে, মানে আমাদের যারা উচ্চ নেতৃত্ব, আপনি পারবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলেছিলেন মেহনত কিজিয়ে জিত কে আইয়ে। আমি মেহনত করেছি, আমি জিতেও এসেছি। আমি ভয় পাইনি। প্রচন্ড থ্রেট। তারই মধ্যে আমাকে বলেছিল, হ্যাঁ, মানে কি ধরনের থ্রেট পেয়েছিলি সে আমাকে সময়? বলেছিল গলা কেটে রেখে দেবো, ঘর বাড়ি জ্বালিয়ে দেবো। আমাকে, আমার বাচ্চারা আমাকে বলেছে, আমার দুটি কন্যা বলেছিল, we are not scared at all, you go ahead. আমাকে বলছে তুমি এগিয়ে যাও, একটু ভয় নেই আমাদের। আমি বলছিলাম তোমরা বাড়িতে থাকবে না অন্য কোথাও যাবে? নো নো নো। এবং ওরা দুজন ইলেকশনের জন্য এত কাজ করেছিল, সে বলার নাই। মানে ফ্যামিলি সাপোর্টটা তুমি সে সময় খুব ইয়েস পেয়েছো। ইয়েস ইয়েস, কেউ যেমন ভয় পেয়েছো পায়। টলিগঞ্জের বাসিন্দাদের সাপোর্ট, ও, তেমন পরিবারের সাপোর্ট। টালিগঞ্জের বাসিন্দা আমাকে যেভাবে সাপোর্ট করেছে, আমি তাদের ভুলবো না। সেই জন্য আমি আপনাদের কাজ করে দেবো, ঠিক করেছি। আচ্ছা, একজন অভিনেত্রী হিসেবে যে সমস্যাগুলো তুমি এর আগে ফেস করে এসছো, এখন একজন বিধায়ক হিসেবে সেই সমস্যাগুলোকে কিভাবে সমাধান করবে? অভিনেত্রী হিসেবে সেভাবে, যেহেতু আমার মা অভিনেত্রী এবং ডিরেক্টর এবং স্ক্রিপ্ট রাইটার, যেহেতু আমার মা ছিলেন, সে তো আমাকে সেইভাবে এত গোলমাল যা সব শুনি ফেস করতে হয়নি।
আচ্ছা। মা ছিলেন, তারপরে মা যাদেরকে ঠিক করে দিয়েছিলেন সঙ্গে থাকার, সেইরকম ফেস করতে হয়নি। শুধু অদ্ভুতভাবে চরিত্রগুলো অন্য জায়গায় চলে যেত। সেইটা তো পলিটিক্স, ইনার পলিটিক্স। হুম, হুম। সেটা তো রোধ করা যায় না। যে যত ভালো পলিটিশিয়ান হয় সে তত ভালো করতে পারবে। I had never been a manipulative politician. এখনো হব না। আমি এখন পলিটিক্সে থাকলেও আমি সবসময় বলছি আমি কোনো কৌশল জানি না। অত কৌশল করতেও পারি না। আমার স্ট্রেইট কাট। এই আমি, এই নিলে নেন, আর তা নইলে ব্যাস। এইটুকু না। আমার একটা স্ট্রেইট কাট একটা ইন্টারেকশন আছে। হুম, হুম। মনে একরকম আছে, মাথার মধ্যে একরকম ঘুরছে, আর মুখে একরকম বলছি। এগুলো আমি ভাবতেই পারি না। কারণ আমাদের আমাদের উপনিষদে আছে, মা গৃধ কস্য সিদ্ধনম। অন্যের ধনে লোভ করবে না। তুমি অন্যের ধনে লোভ করলে, মা মানে না, গৃধ মানে লোভ করো না, কস্যচিৎ কখনো কারোর ধনম। অন্যের ধনে লোভ করতে নেই। সেগুলো আমি কখনোই করি না। ছোটবেলা থেকে এইগুলো শিখেছি, এগুলো শিখে বড় হয়েছে। এবং ঈশাবাস্যবিদং সর্বং যৎকিঞ্চ জগত্যাং জগৎ, সমস্ত পৃথিবীটা তিনি আবৃত করে রেখেছেন। তিনি তার গার্মেন্টের মতো পড়ে আছেন। তো আমরা কোথায় যাব? তিনি তো আমাদের জড়িয়ে রেখে দিয়েছেন। সর্বত্র বাস করেন তিনি। তাই তাকে আমি ভয় পাই না, কিন্তু তাকে আই এম নট গড ফিয়ারিং, আই এম গড লাভিং। তাকে আমি শ্রদ্ধা করি, রেসপেক্ট করি এবং জানি তিনি সবসময় আমাদের সঙ্গে রয়েছেন। সো আই ক্যানট ডু এনি ইল। এবং এই যে এত বড় একটা ঈশ্বর আমাকে এত বড় একটা রেসপন্সিবিলিটি দিয়েছেন আমার উচ্চ নেতৃত্বের মধ্যে দিয়ে। সো আই এম ভেরি গ্রেটফুল টু এভরিবডি। এবং সবসময় বলি, তুমি আমার পাশে থেকো। যাই হোক না কেন, ঈশ্বর তুমি আমার পাশে থেকো, যেন এই কাজগুলো আমি করতে পারি। পাপিয়াদি, সব কথাই মোটামুটি আমরা শুনে নিয়েছি। কারণ তোমার যবে থেকে প্রচার শুরু, তারপরে তোমার জেতা, এবং তারপরে এই মাত্র কয়েকটা দিনে কি কি পরিকল্পনা রয়েছে, কি কি করতে চলেছো আগামী দিনে টালিগঞ্জের বাসিন্দাদের জন্য এবং টলিউডের জন্য, মোটামুটি আমাদের কাছে একটা আইডিয়া বা একটা চিত্র সামান্য পরিষ্কার হয়েছে। আগামী দিনে এ রাজ্যের বাসিন্দারা যে পরিবর্তনটা এনেছেন এ রাজ্যে, একটা তো খুব পজিটিভ ওয়েতে, খুব আশাবাদী হয়ে, তো এ রাজ্যের ক্ষেত্রে অনেক পরিকল্পনা নতুন নতুন চালু হয়েছে। সেদিক থেকে আগামী 5 বছরে একজন বিধায়ক হিসেবে তুমি আর কি কি করতে চলেছো, কি কি পরিকল্পনা নিয়ে এগোচ্ছ, সেটা একটু বল। পরিকল্পনা তো অনেক আছে। মানে যার কনস্টিটুয়েন্সিতে কেউ 3 লাখ, কেউ 4 লাখ, কেউ 2.5 লাখ লোক নিয়ে আমরা আছি। তো তাদের অ্যাড্রেস করলেই, মানে আমার নিজের কনস্টিটুয়েন্সিতে, উনি ওনার কনস্টিটুয়েন্সিতে যদি ঠিকঠাক মতো কাজ করে, তাহলে ওয়েস্ট বেঙ্গল একটা খুব ভালো জায়গায় দাঁড়াবে। সাধারণ মানুষ জানতে চাইবেন তোমার কাছে কোনো সমস্যা নিয়ে পৌঁছনো কি সরাসরি যাবে? সরাসরি তো আসছেন সবাই। মোবাইল হারালেও আমার কাছে আসছে। মানে আমার কিছু বলার নেই। তো সবসময় আসছে এবং আমি অ্যাড্রেস করছি। আবার অন্য কনস্টিটিউয়েন্সির লোকও আসছে। আমি তখন বলে দিচ্ছি, "আপনি ওখানে যান।" বলে, "না, আপনি একটু করে দিন না, তাহলেই হয়ে যায়।" তখন আমি খানিকটা করি। যেমন দেবাশিস ধর আর আমার আ সোনারপুর উত্তর আর আমার, মানে আমরা যে ৪ জনই জিতেছি, মানে শর্বরী, রূপা, আমি, দেবাশিস ধর। আমাদের এই বর্ডারগুলো সব এক। তো এখানে খুব ড্রাগ পেডলিং হয়। মানে এটা বহু বছর ধরে হয়ে আসছে। কোথা থেকে পুড়িয়াগুলো আসে। ওরা আবার আফিমের চাষ করবে বলে একটা ঠিক করেছে ওই বর্ডারের এরিয়াগুলোয়। বুঝতে পেরেছো তো? হুম। তো সেইগুলো যতদূর সম্ভব আমরা রেজিস্ট করছি। কিন্তু রক্তবীজের মতো আবার তারা উঠে আসছে। অনেক দিনের ব্যাপার তো। সো এইগুলো আমরা, মানে যেহেতু, মানে থ্যাংক গড এবং থ্যাংকস আমাদের জনগণ এবং থ্যাংকস আমাদের উচ্চ নেতৃত্বের মোটিভেশন, যে আমরা পেরেছি একসাথে। মানে আমি এই দিকের কথাটা হুম, বলছি। হুম। তেমনি অন্যান্য জায়গায় সবাই আবার ওই দিক দিয়ে ডক্টর দাশগুপ্তা, তারপরে সব আমাদেরই লোকজন জিতেছে। হুম, হুম। হ্যাঁ? তো ওই জন্য আমাদের খুব সুবিধা হয়েছে যে একসাথে আ
প্রবলেমগুলো সলভ করা। যেমন আমাদের জল জমাটা একটা বিরাট ব্যাপার। হুম তো জল জমে ইরিগেশন আর কেএমসির সাথে আমরা 4 জনই বসেছি যে তার মানে আগামী বর্ষায় কলকাতায় এই জল বর্ষাটা পাম্প আউট করে দেব, এবং আগামী বর্ষাটা এই বর্ষাটাই বুঝে যাবেন মানুষ। কারণ অলরেডি যে টালি নালার যে সমস্ত ব্রিজগুলো, সেগুলো আমি অলরেডি ইরিগেশনের লোককে বলে দিয়েছি, তারা দে আর অন ওয়ার্ক। মানে দেখো আমাদের 1 মাস হয়নি, কিন্তু হুম। উই আর অ্যাট ওয়ার্ক। হুম মানে আমরা কাজ করছি, কিন্তু এত জল জমতো, এত রাস্তাঘাটের মানে কোনো তো ওইটা নেই যে কোথা দিয়ে যাবে জলগুলো। তাই আমরা ব্যাক করে দিচ্ছি, যেখান দিয়ে জল আসছে ব্যাক, ওই পাম্প করে দেব। হুম এবং আমাদের পুকুরগুলো সব অত্যন্ত খারাপ অবস্থায় পড়ে রয়েছে, সেগুলো অলরেডি সংস্কার করার কথা বলা হয়েছে। সো উই আর ডুইং। শুধু আমরা যদি এরকম দলে দলে যদি আমাদের 208 জন, তুমি ভাবো 208 জন যদি এত মোটিভেশন যে তোমরা আপনারা কাজ করুন, হুম হুম 208 জন যদি আমরা কাজ করি, নিশ্চয়ই পশ্চিমবঙ্গ খুব ভালো জায়গায় যাবে। একদম ডেফিনেটলি সেই আশা তো আমরা করছি। আরেকটা বিষয় পাপিয়াদি, যে সাম্প্রতিক সময়ে ঋতব্রতর নেতৃত্বে বেশ কিছু বিধায়ক তার সঙ্গে যোগ দেওয়া এবং সেখানে তৃণমূল কংগ্রেসের যিনি নেত্রী তার সেখানে পাওয়ারটা অনেকটা উইক হয়ে যাওয়া, এই পুরো বিষয়টাকে তুমি কিভাবে দেখছো? ওদের নিজেদের মধ্যে তো গোষ্ঠীদ্বন্দ্ব প্রচন্ড ছিল, তা নইলে ভাইপো এরকম করে মার খায়? আমাদের খারাপ লাগছে। উই অল ওয়ার ভেরি আনহ্যাপি টু সি দ্য সিন। ওটা না হলেই ভালো ছিল, কিন্তু ওদের নিজেদের লোকরা যদি এরকম মারামারি করে তাহলে তো কিছু করার নেই। কারণ ওরা নিজেরাই সহ্য করতে পারছে না, একদল প্রচন্ড খেয়েছে আর একদল কিছু পায়নি। নাহলে কাউন্সিলররা যিনি সাইকেল করে ঘুরতেন, তার 3টে স্করপিও কি করে থাকে? বাড়িতে হয়তো 3টে, মানে আরো মানুষ আছে, তাদের জন্য 2টো আর নিজের জন্য 1টা। তারপরে ওই যে ইলিগাল বাড়িগুলো কি হয়, G+2 বা G+3 এরকম হয়, সব বাড়ি 5তলা 6তলা। তার মানে বাড়িগুলো তো কি হবে, কোনো আর্থকোয়েক হলে তো কাঁপবে, কারণ যতটা নিচে যাবে, ধরো কেউ 5তলা 6তলা বাড়ি করতে যাচ্ছে, তাকে তো 5তলা 6তলা নিচেও যেতে হবে, ভিতটা ততটা করতে হবে। ভিত তো করতে হবে। এবার ভিত নড়বড় করে, কি হলো, গার্ডেন রিচটা কোথায়? গার্ডেন রিচেই বোধহয় পুরো বাড়ি পড়ে গেল। তৎকালীন মুখ্যমন্ত্রী দৌড়েছিল, উনি অন্য এত তাড়াতাড়ি কোথাও দৌড়ান না, কারণ সেই বিশেষ সম্প্রদায় যারা নাকি 5 মিনিটে উড়িয়ে দেবেন, তাদের ব্যাপার, তিনি দৌড়ে গেছেন। তারাও তো বিরক্ত, কারণ তারাও তো বুঝতে পেরেছেন যে তাদেরকে ভুল বোঝানো হয়েছিল। একদমই। থ্যাংক ইউ সো মাচ পাপিয়াদি, কারণ তোমার ব্যস্ত সময় তার থেকে খানিকটা সময় আজকে নিলাম। আজকে গুরুত্বপূর্ণ 2টো বৈঠক করে তুমি এসছো, আবার বোধহয় একটা কাজে তুমি যাবে। 3টে বৈঠক, 3টে বৈঠক শেষে এসছো, আজকে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও নেওয়া হয়েছে তোমাদের বৈঠকে। সো উইশ ইউ অল দ্য বেস্ট, কারণ আমরা সত্যি একটা খুব ব্রাইট রাজ্য পশ্চিমবঙ্গ দেখতে চাইছি আগামী দিনে, যেখানে সবাই রাজ্যকে নিয়ে রাজ্যের প্রশংসা করবে, তার অপেক্ষা। এবং সেই জন্যই বোধহয় পরিবর্তনটার খুব দরকার ছিল, এবং উই আর সো হোপফুল যে আরো আগামী দিনে ভালো হবে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। সঙ্গে থাকবেন, শুধু টলিগঞ্জের সঙ্গে থাকবেন না, সবাই পশ্চিমবঙ্গবাসী আপনারা আমাদের সঙ্গে থাকবেন, কারণ আমরা একা কিছু করতে পারবো না, ভলান্টিয়ার করতে হবে এবং আমাদের দিক নির্দেশ দিতে হবে যে এটা করলে ভালো হয়। করবেন ভাই, আপনারা অনেক শিক্ষিত, পড়াশোনা জানা, বা যাই হোক, অত হয়তো ডিগ্রি নেই, কিন্তু কাছের গেমটা জানেন। আর শুধু কাছের গেম না, দূরের গেম, অনেক লং টার্মও যদি আপনাদের মাথায় কিছু থাকে, আমরা হয়তো থাকবো না, কিন্তু আপনাদের এই প্ল্যান অনুযায়ী যে আমরা যদি কাজ করি, তাহলে পরবর্তীতে আপনারা আরো ভালো বেটার পশ্চিমবঙ্গ দেখবেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তোমার জন্য দেবী আনলিস্টের তরফ থেকে ছোট্ট একটা উপহার। মানুষকে দেখিয়ে দিই, দেখি আমি সবসময় সবাইকে দেখাই। দেবী আনলিস্ট। আর বোধহয় এটা চা, ও বিস্কিট, কুকিজ, সঙ্গে কফি। সঙ্গে কফি, ও সঙ্গে কফি। খুব সুইট, মিষ্টি গিফট। এবং বাঞ্ছা নামের তরফ থেকে একটা কেক। থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। বিগত 15 বছরে সাধারণ মানুষের অনেক অভিযোগ ছিল
গত সরকারের বিরুদ্ধে, এবং নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর তারা অনেক কিছু আশ্বাস দিয়েছেন। আজকে পাপিয়াদির সঙ্গে যখন কথা বলছিলাম তখন আমরা আরো অনেক আশ্বাস পেলাম যে আগামী দিনে তিনি কি করতে চলেছেন তার কেন্দ্রের মানুষদের জন্য, এছাড়াও টলিউডের জন্য বা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য তাদের কি পরিকল্পনা রয়েছে, সেই সমস্ত কথা গল্প সেগুলো তো শুনলাম। তবে আমরা সকলে অপেক্ষা করব আগামী দিনে কি কি পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি তার জন্য। কারণ যে পরিবর্তনের জন্য সাধারণ মানুষ এই নতুন সরকারকে দায়িত্বে এনেছেন, সেই সরকারের একটি গুরুত্বপূর্ণ দায়িত্বে কিন্তু পাপিয়াদি রয়েছেন। তাই আমরাও সেই পরিবর্তন দেখার অপেক্ষায় রইলাম। আজকের এই আড্ডা আমার তো ব্যক্তিগতভাবে ভীষণ ভালো লাগলো। আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে জানান। অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। লাইক বাটন প্রেস করুন। সঙ্গে কিন্তু হাইপ বাটন প্রেস করতেও ভুলবেন না। এভাবেই সঙ্গে থাকবেন এবং অবশ্যই শুধুমাত্র দেবী আনলিস্টের সঙ্গে থাকবেন।